যা সত্য তা বেঁচে রবে, আমি বাঁচি বা না বাঁচি। সত্য যদি বেঁচে থাকে কি বা আসে যায়, আমি আছি বা না আছি। সেই পাকিস্তান আমলেই বাবা কিন্তু আমাকে গান শেখানোর জন্য বুলবুল ললিত কলা একাডেমিতে ভর্তি করে দিয়েছিলেন এবং বাবাই সঙ্গে নিয়ে যেতেন এবং যতক্ষণ ক্লাস থাকতো উনি থাকতেন এবং ফেরার পথে আমরা রিক্সা দিয়ে বাড়ি ফিরতাম। ধানমন্ডি 7 নম্বরে স্কুলটা ছিল এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা। ফেরার পথে যে গানটি শেখানো হতো সেই গানটি বাবা গাইবার চেষ্টা করতেন এবং আমি তখন মানে আমার বাবা শিক্ষক, বাবার আমি শিক্ষক বনে যেতাম এবং বাবাকে সেই গানটি শুধরে দিতাম যে না তোমার হচ্ছে না, তুমি এইভাবে করো, তুমি এইভাবে করো। এই সারা পথ ধরে মানে বাবাকে গান শেখাতে শেখাতে আসতাম। এইটা আমার এখন খুব মনে পড়ে আর কি, আমি যখন গান করি। যদিও তিনি ইংরেজি সাহিত্যের, কিন্তু বাংলা ভাষা রবীন্দ্রনাথ তার প্রিয় বিষয় ছিল এবং তার স্বপ্ন ছিল যে তার মেয়ে বড় হয়ে রবীন্দ্রনাথের গানই গাইবে। সেই থেকেই রবীন্দ্রনাথের গান এবং ছোটোবেলায় বাবার কণ্ঠস্বর খুব সুন্দর ছিল, বাসায় সবসময় গুনগুন করে গান গাইতেন। বড় হয়ে জেনেছি সেগুলো রবীন্দ্রনাথের গান একদম স্পষ্ট মনে পড়ে। বা আমার তখন 12 বছর বয়স এবং আমরা আরেকজন শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা, আমরা তার বাসায় মানে বাবার খুব ঘনিষ্ঠজন ছিলেন বাংলার অধ্যাপক। আমরা আসলে এক বাসাতেই থাকতাম, বাসায় থাকতাম, পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম। তো শেষ যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আকাশ যুদ্ধ, তখন আনোয়ার চাচা বললেন যে রশিদ আসো আমরা রাতে একসাথে থাকি। আসলে বাবারা একসাথে সারা রাত জেগে থাকতেন, গল্প করতেন, স্বাধীন বাংলা বেতার শুনতেন এবং সারা রাত পরে আমরা সকালবেলায় আবার যার যার ফ্ল্যাটে ফিরে যেতাম। তো যেদিন 14ই ডিসেম্বর সেই দিন সকালবেলায় আমরা চা খেয়ে যার যার বাড়িতে চলে যেতাম। আনোয়ার চাচা মানে বললেন যে রশিদ আসো আমরা আজকে নাস্তা খাই একসঙ্গে, আজকে আর চা খেয়ে চলে যেও না। তো খিচুড়ি রান্না করা হলো, খিচুড়ি আর ডিম ভাজি আনোয়ার চাচার ভীষণ প্রিয় ছিল। মা রান্না করলেন, খালারা রান্না করলেন, আমরা সবাই খুব আনন্দ করে খেয়ে তারপরে বসবার ঘরে বসে গল্প করছেন। হঠাৎ দরজায় একদম খুব জোরে কড়া নাড়ার শব্দ এবং দরজা, আনোয়ার চাচার বোনের ছেলে ছিল, তিনি গিয়ে দরজা খুলে দেন, বিশ্ববিদ্যালয়তে কিন্তু পড়তেন। দরজা খুলে দিয়ে দেখা গেল 10-12 জন ছেলে, খাকি পোশাক পরা এবং মুখে কালো কাপড় বাঁধা। তো দরজা খোলার সাথে সাথেই জিজ্ঞেস করলো যে আনোয়ার পাশা কার নাম। তো আনোয়ার চাচা বাড়িতেই ছিলেন, উনি লুঙ্গি পরা, শার্ট পরার। আমরা যেহেতু পাশে চলে যাব, বাবা পাঞ্জাবি পাজামা পরেছিলেন। তো চাচা এগিয়ে যেয়ে বলেন আমি আনোয়ার পাশা। বলে আপনি আমাদের সঙ্গে আসুন আর আপনারা দরজা বন্ধ করে দিন। তো কিন্তু ওই আনোয়ার চাচার বোনের ছেলে দরজা বন্ধ করছেন না এবং বাবা এগিয়ে যেয়ে জিজ্ঞেস করলে তোমরা কারা, কোথার থেকে এসেছো? ওরা কিন্তু স্যার বলছে, স্যার আমরা এসেছি এই তো কিছুক্ষণ, ওনাকে একটু নিয়ে যাচ্ছি, আমাদের স্যার কিছু কথা জিজ্ঞেস করবেন, তারপরে আমরা আধা ঘন্টার মধ্যে ফিরিয়ে দিয়ে যাব। তো আপনারা দরজা বন্ধ করেন। বাবা কিছুতেই দরজা বন্ধ করছেন না। এর মধ্যে একজনকে, আমি কিন্তু বাবার হাত ধরেই আছি, আমি একটু আমাদের 3 ভাই বোনের মধ্যে বাবার খুব আদরের ছিলাম এবং বাবা নেওটা সন্তান যাকে বলা হয় সেটাই। তো গেলাম, আমি দেখছি, খালি পিছনে দেখলাম যে একজনের হাতে একটা সাদা কাগজ, পরে জেনেছি সেটাই আসলে বুদ্ধিজীবী হত্যার লিস্ট। তো সেই কাগজটার দিকে তাকিয়ে বাবা খুব উৎকণ্ঠা, মানে চাচাকে নিয়ে যাচ্ছেন, তার বোন, বাবা কিছুতেই দরজা বন্ধ করছে। আমি বাবার মুখের দিকে একবার দেখছি, চাচাকেও দেখছে, কিন্তু আমি বাবার হাতটা শক্ত করে ধরে আছি। এর মধ্যে একজন পিছন থেকে বলছে স্যার আপনার নাম কি? বাবা বললেন আমি রাশিদুল হাসান। বলে আপনি আমাদের সঙ্গে আসেন এবং বাবা আমার হাতটা ছেড়ে চলে গেল এবং আমি দেখলাম বাবার যে উৎকণ্ঠাটা মুখের মধ্যে ছিল সেটা আর নেই, কারণ আমার পরে যেটা মনে হয়েছে যে উনিও তার বন্ধুর সঙ্গে যাচ্ছেন, এই একটা বোধ হয়। এবং আমি দৌড়ে ভিতরে যেয়ে আমার ভাই, তারপরে আনোয়ার চাচার বোনের ছেলে ভিতরে তাড়াতাড়ি যে মাকে খালাকে বললাম যে তাড়াতাড়ি আসো, বাবার চাচাকে কারা যেন নিয়ে যাচ্ছে। তখন বাসাটা 3 তলা ছিল, আমরা বারান্দায় যেয়ে দেখলাম যে নিচে নামিয়ে নেওয়া হয়েছে আর শীতের সময় বাবার এবং চাচার দুজনের গায়ে চাদর ছিল, সেই চাদর দিয়ে চোখ বাঁধা হয়ে গেছে এবং আমাদের এলাকার ভিতরে একটা কাদা মাখা বাস, সেই বাসটার মানে কাঁচ টাচগুলো কাদা মাখা, ভিতরে কারা আছে কিছু দেখা যাচ্ছে না এবং সেখানে টেনে হিঁচড়ে তাদেরকে নিয়ে ঢুকছে। আমরা তো উপর থেকে চিৎকার করে কান্না শুরু করলাম এবং ওরা খুব জোরে বলল কান্না থামাও, গুলি করব, এবং গুলি করা শুরু করলো উপর দিকে, তারপরে নিয়ে চলে গেল। এই তো 14ই ডিসেম্বর।
সকাল 9:30টার ঘটনা। একজন ছিল যে চৌধুরী মঈনুদ্দিন, সে বাংলার ছাত্র। এটা আসলে আমি চিনতে পারিনি, মানে আব্বাদের স্যার যে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী, উনি চিনতে পেরেছিলেন এবং উনি দরজা খুলেই যখন দেখেছেন যে তাকে, তখন উনি বলছে যে মঈনুদ্দিন তুমি এসেছো? তখন উনি বলে হ্যাঁ স্যার আমি এসেছি, আপনাকে নিয়ে যে কিছুক্ষণ পরেই আপনাকে ফিরত দিয়ে যাব। উনি চিনতে পেরেছিলেন আসলে। এবং এই চৌধুরী মঈনুদ্দিন এবং আখতারুজ্জামান, এদের তো বিচার হয়েছে, কিন্তু সেই রায় তো কার্যকর হয় না, কারণ দুজনেই দেশের বাইরে আছে। সরকার তো সবসময় বলছে, এবং আজকে দীর্ঘ কত বছর, 10 বছর প্রায় হতে চললো, সেই 10 বছর ধরে শোনা যাচ্ছে তাদেরকে নেওয়া। আসলে আন্তর্জাতিক যে আইন, সেই আইনের একটা মানে মারপ্যাচ আছে, যেটা মনে হয় যে সহজেই তাদেরকে আনা যাচ্ছে না, কিন্তু তারা নাগরিকত্ব এবং তারা যে অপরাধী সেটা তো আসলে সব আইনের ঊর্ধ্বে। সুতরাং আসলে এটা একটা খুবই মানে আমাদের জন্য বেদনার তো বটেই, এবং সমগ্র জাতির জন্যও একটা, আমি মনে করি যে এটা একটা অনেক বড় একটা বেদনার, যে আমাদের দেশের সূর্য সন্তানদের যারা হত্যা করেছে, তারা বিদেশে এত সুন্দর জীবন যাপন করছে, তাদেরকে কেন মানে ধরে এনে তাদের শাস্তি কার্যকর করা হচ্ছে না? এটা আসলে আরও আন্তরিক হতে হবে সরকারকে। প্রতিদিনকার প্রতিক্ষণের মানে ভোরে ঘুম থেকে ওঠা থেকে একদম বিছানায় যাওয়ার আগ পর্যন্ত তিনি যা যা করতেন সেটা একেবারে মানে প্রতিদিন ঘন্টা ধরে উনি লিখতেন। তো সেই লেখা ডায়েরি, যেটা 71-এর যে ডায়েরিটা, অনেক বক্তব্যপূর্ণ ডায়েরি, মানে 69 থেকে 71 যে গণ আন্দোলন থেকে যে স্বাধীনতা পর্বটা, সেটা মানে খুবই মানে বক্তব্যপূর্ণ যে ডায়েরিটা, সেটা 71-এর ডায়েরিটা জাতীয় জাদুঘরে আমরা দিয়েছি। সেটা জাতীয় জাদুঘরের যে মুক্তিযুদ্ধ কর্নার আছে সেখানে আছে। আর 69-এর ডায়েরিটা আমার কাছে আছে, আর 70-এর ডায়েরিটা মুক্তিযুদ্ধ জাদুঘরে আছে। আসলে মা যতদিন জীবিত ছিলেন মা চাইতেন, কিন্তু আমরা যখনই, আমি যেমন আমি যেহেতু মিডিয়াতে আছি, গান টান করি, তো আমি এই 14ই ডিসেম্বরে বহু জায়গায় বহু চ্যানেলে আমি সাক্ষাৎকার দিয়েছি, রেডিও টেলিভিশনে কিংবা মঞ্চে। যখনই সেখানে সরকারি মানে মন্ত্রী কিংবা উচ্চপদস্থ যারা এসেছেন তারা অভিভূত হয়েছেন দেখে, এবং বলছেন যে এটা আমরা সরকারিভাবে প্রকাশ করার চেষ্টা করব, কিন্তু ওই দিনই সেটা শেষ হয়ে গেছে, আর পরে আর কোনো উদ্যোগ হয়নি। তবে 69-এর ডায়েরিটা আমি ভাবছি যে আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে আসলে করব, কারণ এখন যেটা হয় যে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজ হয়, অনেকে কাজ করে, কিন্তু আন্তরিকতা কতটুকু সেটা অন্তত আমরা বুঝতে পারি, যে আন্তরিকতাটা কতটুকু সেটা। অনেকে আছে নিজেকে প্রচার করার জন্য মুক্তিযুদ্ধ একটা বড় মাধ্যম মনে করে, হ্যাঁ, সরকারের কাছে নিজেকে মানে জাহির করা, আমি যেটা বলবো, ভাষাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, নিজেকে জাহির করার জন্যই মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে আমার যতদূর মনে হয়। আন্তরিকতা যেটা, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, আমি শুনলাম যে আমার বাবার জীবনী গ্রন্থ বের হবে, আমরা খুবই উৎসাহী হলাম, এবং যারা যা রিকোয়ারমেন্ট চাইলো আমরা যত রকম সহযোগিতা সবই করলাম, কিন্তু যখন বইটি বের হলো আমার চোখে মানে জল এসে পড়লো, যে জীবনী গ্রন্থ মানে কি? একটা জীবনী গ্রন্থ মানে একটা বই হবে, একটা তার অবয়ব, মানে চিন্তার মধ্যেই তো আসে যে গ্রন্থ, কিন্তু সেখানে একটা চটি বই বের হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক যে যখন বইটি বের হলো সেখানে একটা প্রচ্ছদে বাবার ছবি, এই বাবার ছবিটা আসলে নষ্ট ছবি ছিল, তারপর থেকে ওই ছবিটা চলেই আসছে, ওখানে বাবার চেহারাটা ভালো বোঝাও যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা পত্রিকাতে ওই ছবিটা আছে, আমি বারবার অনুরোধ করা সত্ত্বেও দেখা যায় যে ওই ছবিটাই। এবং জীবনী গ্রন্থ যে বের হয়েছে সেখানেও বাবার ওই খারাপ ছবিটা, আমি বারবার বলা সত্ত্বেও হয়নি, এবং পরে ওটা কারেকশন করে হয়তো হবে, আমি আবারও। তো এই ধরনের মানে মুক্তিযুদ্ধ নিয়ে কাজটা যেহেতু তুমি জিজ্ঞাসা করছো, আমি বলছি যে আন্তরিকতাটা, ভালোবাসাটা এবং দায়বদ্ধতাটা কতটুকু, সেটা আসলে অনেক ভাববার বিষয়। আর যেহেতু আমরা আসলে স্বাধীনতায় আমাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছি, আমাদের বেদনার জায়গাটা তো অনেক বেশি। এবং আমার মা গত বছর তিনি আমাদের ছেড়ে গেছেন, তার সংগ্রামটা যে কতটুকু
তবে আমরা কৃতজ্ঞ যে বাবাকে মানে সরকার থেকে স্বাধীনতার পদকে ভূষিত করেছে 2018 সালে। আমরা কৃতজ্ঞ, মা সেটা দেখে যেতে পেরেছেন, সরকারের কাছে আমাদের কৃতজ্ঞতা। কিন্তু কাজ যেগুলো হচ্ছে সেগুলো আমার মনে হয় যে সরকারের যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে তাদের আরও সচেষ্ট হওয়া দরকার, এই কারণে যে নতুন প্রজন্ম যেন আন্তরিক হয়। ধরো যে বুদ্ধিজীবীদের নিয়ে যে কাজটা হয়, ওরা কিন্তু বুদ্ধিজীবীদের বাড়িতে আসে না, আমাদের স্বজনদের কাছ থেকে আমাদের মানে সঠিক ইতিহাসটাও জানে না, হয়তো গুগল থেকে কোনো কিছু একটা জেনে কিংবা অন্যের মুখে থেকে জেনে, কারণ তাদের সময় নাই। ওই যে আমি বললাম দায়বদ্ধতাটা কম, যার জন্য একটা জিনিস কাজ করতে গেলে সরজমিনে যে তোমার একটা রিসার্চের যে ব্যাপারটা, এই রিসার্চ মনোভাবটাই নাই আমাদের। আমাদের শিক্ষাক্ষেত্রেও তো তাই, খালি মুক্তিযুদ্ধ নয়, আমাদের প্রতিটা ক্ষেত্রেই আমাদের সব কিছু মনে হয় যে দায় সারা গোছের, মানে আমরা ডেপতে যেতে চাই না, আমরা অল্পে বাহবা পেতে চাই। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের একটা লিস্ট করেছিল, কিন্তু সেখানে কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের কোনো লিস্ট নেই। এটা এটা তোমরা জানলে আশ্চর্য হবে যে শহীদদের যে গ্যাজেট সেখানে মুক্তিযোদ্ধা, তারপরে যে শহীদ বুদ্ধিজীবী তার কিন্তু কোনো গ্যাজেট নাই। এটা বোধহয় দুই বছর আগে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, ঠিক করোনার ঠিক আগে, এবং সেখানে যখন মানে অনেক শহীদ বুদ্ধিজীবী আছেন যারা মানে সরকার থেকে অনুদানের জন্য মানে অ্যাপ্লাই করেছিল, তখন তাদেরকে দেওয়া গেল যে সরকার থেকে যদি কোনো কিছু অনুদান দেওয়া হয় তাহলে একটা তাদের নিয়ম কানুন থাকে যে তারা আসলে এই শহীদ বুদ্ধিজীবী কি না সেটা জানার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে জানা গেল যে শহীদ বুদ্ধিজীবীর কোনো গ্যাজেট নাই। গ্যাজেট না থাকলে তো তোমাকে সাহায্য করতে পারবে না কেউ। তো আমরা সেটা এত বছর পরে জেনেছি, এবং তাদের উত্তরটা কি যে শহীদ বুদ্ধিজীবী দিবস তো একটা আছেই, কিন্তু দিবস থাকলে কি শহীদ বুদ্ধিজীবী কারা, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী কারা, তার একটা লিস্ট থাকবে না? তো সেটা করা হয়েছে, আমি জানি না যে সেটা মানে আমাদেরকে কোনো ইনফর্ম করা হয়নি, আমি জানি না যে এটা কত দূর মানে সাকসেসফুল হয়েছে। বুদ্ধিজীবী দিবসটা আসলে এখন যেটা আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বুদ্ধিজীবী দিবসটা আসলে স্কুল কলেজে ওইভাবে পালন করা হয়, ঠিকই সেটা হয়ই, রাষ্ট্রীয়ভাবেও পালন করা হয়, ইনিশিয়েটিভ নেওয়া হয় সব দিক থেকে, এবং আমাদের পাঠ্য বইয়েও আছে। কিন্তু আরও যারা মানে বুদ্ধিজীবীদের আমার মনে হয় পর্যায়ক্রমে সকলকেই সামনে সরকার থেকে নির্দেশ দিল করছে, সেই জিনিসটা না, ভিতর থেকে বাচ্চাদের মধ্যে যে জাগাতে হবে জিনিসটা। এবং আরেকটা জিনিস যেটা যে শহীদ বুদ্ধিজীবীদের যে জীবনী কিংবা তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, এগুলো ক্লাসে বাংলার শিক্ষক যিনি কিংবা সমাজ পাঠ ইতিহাসের যিনি শিক্ষক, তিনি সবসময় যদি বলেন যে তারা এই রকম ছিল, কি ব্যাপার যে প্রত্যেকটা শহীদের যদি জীবনী আমরা দেখি মানে কিংবা পড়ি, তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য, দেশকে ভালোবাসা, সততা, নিষ্ঠা, এই সব জিনিসগুলো তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। তো সেইগুলো যদি আমরা ছেলে মেয়ের মধ্যে দিতে পারি, ছেলে মেয়েদের মধ্যে, তাহলে শহীদ বুদ্ধিজীবী দিবসটা পালন এবং সব কিছুই সার্থক হবে, তাদের যে আত্মদান। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেটা কিন্তু আমরা প্রজন্ম 71 থেকে প্রথম আমরাই এই দাবিটা আমরা সরকারের কাছে তুলি এবং সেটা সাকসেসফুল হয়। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে আমরা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, আমরা ওখানে যেতাম তখন কিছুই ছিল না, তো ওখানে মানে জাতীয় স্মৃতিসৌধে বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ মিরপুরে আছে সেখান থেকে আমরা সরাসরি এখানে চলে আসতাম। এবং এখানে এসে যখন আমরা প্রথম বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর দাবিটা করার পরে ভিত্তিপ্রস্তর স্থাপন করে, তখন আমার বড় মেয়ে 4 বছর বয়স, সেই সময় ওকে দিয়ে আমরা ভিত্তিপ্রস্তর করি। এবং যখন এটা তৈরি হয় আমরা খুবই একটা ভালো মানে এটা ডিজাইন হয়েছে, কিন্তু যে জিনিসটা দুঃখের যে এইরকম একটা স্মৃতিসৌধর মানে রক্ষণাবেক্ষণেের দায়িত্ব একেবারেই নাই। এবং এটা তো সিটি কর্পোরেশনের নিতে হবে কিংবা সরকার থেকেই নিতে হবে, যেটা এত ভালো একটা স্থাপনা এবং যেখানে একটা আমাদের জাতির বিবেকদের হত্যা করে মানে সেখানে ফেলে রাখা হয়েছিল, সেই রকম একটা জায়গা দর্শনীয় স্থান হতে পারে।
এবং সেই রকমইভাবেই কিন্তু ডিজাইনটা করা হয়েছিল। সেই ডিজাইনটাও আমার মনে হয় যে ডিজাইনটাও পুরোপুরি কিন্তু শেষ করা হয়নি, কিছুটা করার পরেই বন্ধ হয়ে যায় এবং সেটা সেই অবস্থাতেই আছে। এবং ওই জায়গাটাকে আসলে সরকারের দায়িত্ব নিয়ে একেবারে মানে সুন্দর করে সংরক্ষণাবেক্ষণ করা দরকার। আরেকটা জিনিস যেটা সবচেয়ে মানে কষ্ট দেয় আমাদের, যে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসে যখন যাই ওখানে দেখি যে শহীদ বুদ্ধিজীবীদের ছবিগুলো একেবারেই ছোট স্ট্যাম্প সাইজের, কিন্তু যিনি ওই পোস্টারটা করেছেন তিনি হয়তো ওই এলাকার কোনো রাজনৈতিক নেতা কিংবা কিছু, তার ছবিটা বিশাল আকৃতির। মানে কি বোঝাতে চাচ্ছেন তারা? আমার যেটা মনে হয়, হ্যাঁ, তারা আসলেই যে নীল নকশাটি করেছিল সেটা সেক্ষেত্রে তারা সফল এই জন্যই যে যে মানুষগুলোকে তারা হত্যা করেছিল এরা দেশকে কতটা ভালোবাসতো, মানে নিজের জীবনকে তুচ্ছ করে মানে তারা দেশের জন্য জীবন দিয়ে গেছেন। হ্যাঁ, এবং তারা ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক এবং সাহসী একজন মানুষ। আমরা এখন কি আমরা খুঁজে পাই না, তো দেশপ্রেমিক মানুষ খুঁজে পাই না, সাহসী মানুষ খুঁজে পাই না। আমরা খুঁজে পাই কি, আমরা নিজের স্বার্থ উদ্ধার করা, নিজেকে প্রকাশ করা, নিজেকে বড় করে দেখা, এই ধরনের মানুষই তো আমরা দেখি। তো পাকিস্তানিরা তো ঠিকই যে বাঙালি যাতে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াতে না পারে সেই জন্য মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যই এই মানুষগুলোকে হত্যা করেছে, আর তারা তো সার্থক হয়েছে। কিন্তু আমরা তো কি, আমরা প্রজন্ম থেকে প্রজন্ম আমরা একটা বিস্মৃতির পথে চলে যাচ্ছি, আমরা আমাদের ইতিহাস থেকে দূরে যাচ্ছি, আমরা আমাদের যে ত্যাগী মানুষদের আমরা স্মরণ করতে ভুলে যাই, আমরা তাদের মূল্যায়ন করতে ভুলে যাই। আসলে আমরা দেশ স্বাধীন করেছিলাম বাঙালি হয়ে বাঁচবার জন্য। আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আমরা বাঙালি, পোশাকে আশাকে অবয়বে কথায় বার্তায় আমরা বাঙালি হয়ে বাঁচবো, এটাই তো আমাদের চাওয়া ছিল পাকিস্তান থেকে আলাদা হওয়ার। পাকিস্তান তো, আমরা তো মুসলিম, কিন্তু আমরা তো মুসলিম হয়ে বেঁচে থাকতে চাই না, আমরা বাঙালি হয়ে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এখন আমি যেহেতু সংস্কৃতি চর্চা করি, রবীন্দ্রনাথের গান করি, আমি তো দেখি না যে আমরা বাঙালি কিনা। আমার অবয়ব বাঙালি না, আমার কথাবার্তা বাঙালি না। আমরা খেলাধুলাতে পাকিস্তান ভালো করলে আমরা উল্লাস করি, আমরা আরব জিতলে আমরা উল্লাস করি। কেন? আমাদের এই দৈন্যতা কেন? আমরা বাঙালি হয়ে বেঁচে থাকতে কেন পারি না? এত শত শত জীবন দিয়েছে বাংলার জন্য, ভাষার জন্য, সেই ভাষা আমরা ভুলে যাই। আমরা পোশাক পরি কি, আমরা মেয়েদের শাড়ি পরা মানুষ আমরা দেখি না চোখে। আমাদের যে জাতীয় পোশাক আমরা দেখি না তো। আমাদের মা খালারা কেমন, আমার মা খালাদেরকে শ্রদ্ধা লাগতো, মানে মা খালারা শাড়ি পরে একটা মাথায় সুন্দর করে ঘোমটা দিতেন, সেই মা খালাদের তো আমরা আর দেখি না চোখে। বাঙালি হয়ে বাঁচবার যে আমাদের যে যার জন্য দেশ, সেই দেশ থেকে আমরা অনেক দূরে আছি, অনেক দূরে সরে গিয়েছি। আমরা এখন কোণঠাসা হয়ে গিয়েছি, সত্যি কথা বলতে, যে আমরা বাঙালি হয়ে বাঁচবার চিন্তা যারা লালন করি তারা কোণঠাসা হয়ে গেছে। বাবারা তো চেয়েছিলেন দেশ স্বাধীন একটা দেশ হবে, আমরা পেয়েছি স্বাধীন দেশ, মাতৃভূমি পেয়েছি, একটা পতাকা পেয়েছি। এবং পুরোপুরি যে ব্যর্থ সেটাও আমি মানব না, বলবো না, কারণ আমরা এই দেশে বাস করতে পারছি, আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি, লেখাপড়া শিখেছি। এখন যেটা হয়েছে যে পরাশক্তি যারা, তারা কিন্তু অনেক শক্তিশালী। আমাদের আরও শক্ত হতে হবে এই সেন্সে যে আমাদের আদর্শ উদ্দেশ্যটা কি সেইটার উপরে আমাদের জোর দিতে হবে। আদর্শ উদ্দেশ্য বাবাদের যে ত্যাগটা, সেই ত্যাগের সার্থকতা পুরোপুরি না হলেও কিছুটা তো হয়েছেই। এবং আমরা যেটা এই যে দেশের উন্নয়ন দেখি, কিংবা আমরা দেখি যে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ায় এত ভালো হয়ে দেশ বিদেশে চলে যাচ্ছে, দেশ বিদেশে নাম করছে, সেটাও একটা স্বাধীন দেশের একটা পজিটিভ দিক। বাবাকে হারিয়েছি তো অনেক ছোটোবেলায়, মানে তখন তো আর বোঝার ক্ষমতা নাই, বাবা একজন স্নেহবান পিতা, তার কাছে খালি আমার আবদার, এইটাই বাবাকে জানতাম। কিন্তু বাবার আদর্শ চিন্তা চেতনা আমার মধ্যে যে লালন করেছেন, ঢুকিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আমার মা, আমার মহিয়সী মা।
তিনি মানে সবসময় আমাদের বাবার আদর্শ উদ্দেশ্য, খাবার টেবিলে বসলেই বলতো যে ভালো মানুষ হও তোমরা, তোমার বাবা ভালো মানুষ ছিলেন। এসব জেনে আমরা 3 ভাই বোন মানে একটা আদর্শের জায়গায় আমরা আছি। এবং বাবাকে যখন হারাই, আসলে ছোটোবেলার থেকে বাবা অনেক আমাদেরকে নিয়ে সময় কাটাতেন এবং অনেক কথা বলতেন যে এই হতে হবে, সেই হতে হবে, তোমাদের বড় হয়ে এটা হতে হবে, সেটা এসব বলতেন আর কি। খুব আমরা একটা পারিবারিক একটা ছোট্ট সুন্দর পরিবার ছিল। তো বাবা চলে যাওয়ার পরে সেই স্বপ্নগুলো তো আসলে মানে সব মনে হলো যে ভেঙে গেল। কিন্তু আস্তে আস্তে মা আমাদেরকে উঠে দাঁড়ানোর সাহস জোগালেন। এবং যখনই বাইরে গিয়ে কোথাও বলেছি যে আমি রাশিদুল হাসানের মেয়ে, একটা কথা আমার খুব মানে ভীষণ ভালো লাগতো শুনতে, যে নানান রকম তারা হ্যাঁ উনি খুব ভালো শিক্ষক ছিলেন, ভালো পড়াতেন, তারপরে যেই কথাটি যে উনি খুব ভালো মানুষ ছিলেন। এবং আমার সেই কিশোরী বয়স থেকেই আমি লালন করা শুরু করলাম যে কিভাবে ভালো মানুষ হওয়া যায়। এবং ভালো মানুষ হতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো, সেগুলো পেয়েছি আমি বাবার ডায়েরি থেকে। মানুষকে ভালোবাসা, সততা, সত্য কথা বলা, হ্যাঁ, এই জিনিসগুলো মানে আমরা 3 ভাই বোনে খুব মানে আমরা ভাবতাম এবং আমরা লালন করার চেষ্টা করি। তো আজও সেই স্বপ্নটা দেখি যে ভালো মানুষ কিভাবে হওয়া যায়। তিনি ক্লাসে সবসময় পড়ানোর পাশাপাশি কিন্তু দেশপ্রেমের কথা বলতেন, যে দেশকে ভালোবাসতে হবে, এই কথাটা উনি সবসময় বলতেন। বাবাকে যখন সেপ্টেম্বর মাসে ধরে নিয়ে গেল, বাবা জিজ্ঞেস করেছিলেন যে আমার কি দোষ, আমাকে যে ধরে আনা হয়েছিল। তো বাবা ওরা বলেছিল যে আপনি ক্লাসে ছাত্রদেরকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, দেশপ্রেম এইসব নিয়ে মানে উত্তেজিত করেন। তখন বাবার উত্তরটা ছিল যে আমি শুধু তাদের শিক্ষক নই, আমি তাদের অভিভাবকও। এবং একজন অভিভাবক তার সন্তানকে বড় করতে গেলে শুধু লেখাপড়ায় নয়, দেশপ্রেম এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন করা। আমি আমার ছাত্রদের তাই করেছি। এবং এতে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে, আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। তো তার থেকে আমি মনে করি যে একজন ভালো শিক্ষক, একজন আদর্শবান অভিভাবক এবং একজন দেশপ্রেমিক, তিনিই ছিলেন আমার বাবা। বাবা একজন স্বপ্নদ্রষ্টা মানুষ ছিলেন আসলে। তো স্বপ্নদ্রষ্টা মানুষ এইভাবেই যে এই দেশ একদিন স্বাধীন হবে এবং এই দেশের নাম হবে পূর্ব বাংলা, পরে বাংলাদেশ হয়েছে, পূর্ব বাংলা হবে, সেটা আমরা পাই বাবার 69 সনের ডায়েরির মানে শেষে, একদম শেষে লিখছেন বাবা, বিদায় 1969। 1969 সন বিদায় নিল। পূর্ব বাংলার ইতিহাসে, বাঙালির আত্মপ্রতিষ্ঠার ইতিহাসে এই বিগত সন চিরস্মরণীয় হয়ে থাকবে। 1970 সনে আমাদের যে আশা ও আনন্দের গুঞ্জন ধ্বনি আমরা শুনছি, তার বীজ বোনা হয়েছিল আমাদের শত শত কিশোর ও তরুণের তাজা রক্তে এই 1969 সনে। অমর 1969, স্বাগত 1970। প্রজন্ম 71 আসলে আমি তখন দেশের বাইরে ছিলাম, আমার বড় ভাইরা করেছিলেন আর কি। তো উদ্দেশ্যটা ওই একটাই যে আমরা প্রজন্ম 71-এর এই বুদ্ধিজীবী কিংবা শহীদদের সন্তান, এটা আসলে শুধু বুদ্ধিজীবীদের নয়, শহীদদের, সমগ্র স্বাধীনতা যুদ্ধে শহীদদের সন্তানদের একটা সংগঠন, সেটা উদ্দেশ্যেই করা হয়েছিল এবং আজও তা চলছে। এবং যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে শহীদদের মূল্যায়নটা আমরা আমাদের উদ্যোগে, আমাদের যেটা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রায়ের বাজারে যেটা হয়েছে সেটা আমরা করেছি। এবং অনেক শহীদ বুদ্ধিজীবী সন্তানদের, আমরা যারা এখন বড় হয়েছি, আমরা যারা শহীদ বুদ্ধিজীবী কিংবা শহীদের সন্তানেরা যাদের চাকরি বাকরির ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা, এগুলো আমরা নিয়মিত করে যাচ্ছি। আর শহীদদের যে স্মৃতি সংরক্ষণের ব্যাপারে আমরা বিভিন্ন উদ্যোগ নেই, কথা বলি, কিংবা যেমন আমাদের কাজ করে, আমরা ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে আমাদের যুক্ততা আছে। আমরা দেখছি যে এই দেশ যারা চায়নি, এই দেশের যারা মানে সংস্কৃতি, সাহিত্য, ভাষার উপরে যারা মানে আঘাত এনেছিল, তারা এই দেশের রাজনীতি করার সুযোগ কেমন করে পায়, এটা আসলে আমাদের অত্যন্ত কষ্টের একটা ব্যাপার এবং আমাদেরকেই এটার প্রতিবাদ করতে হয়। আসলে আমরা চাই যে তারা এই দেশে রাজনীতি কেন, তারা
কোনো সুযোগ সুবিধাই পাবে না। কারণ কি, যেটা একেবারে ধ্রুব সত্য যে তারা তো এই দেশ চায়নি। তারা পরিকল্পনাই করেছিল যে এই দেশ এবং এই বাঙালি জাতি যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। একটা মৌলবাদী সরকার, একটা ধর্মান্ধ দেশ তারা চেয়েছিল, এবং এখনও তারা সে ব্যাপারে সচেষ্ট আছে। তো সুতরাং আমাদের দেশকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, আমাদের স্বাধীনতাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করতে চাই, যার নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছিল, তাহলে আমাদের এই ব্যাপারে আরও সচেষ্ট হতে হবে। আমরা বাঙালি হয়ে বাঁচতে চাই, যেটা আমাদের বাবার স্বপ্ন ছিল, আমার বাবার স্বপ্ন ছিল। আমরা চেয়েছিলাম একটি বাংলাদেশ এবং বাঙালি হয়ে বাঁচতে। সেই আশাটাই আমি ব্যক্ত করতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।